মানুষের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বৃদ্ধি করতে থাকে তার সুফল তো কিছু মানুষ অবশ্যই পাবে এবং তাদের নেট অর্থের সাথে এই অ্যাডিশনাল মানিটা যোগ হবে এবং যোগ হতে হতে যখন সে ক্রোড়পতির পর্যায়ে চলে যাবে তখন সেটাকে মানে তার আয় যদি বৈধ হয়, তার আয়ের বিপরীতে যদি কর যা প্রাপ্য তা দেওয়া থাকে, তবে ক্রোড়পতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার সুযোগ নেই। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড দেশের যখন বাড়বে, সেটা তো দেশ তো সৃষ্টি হয় 18 কোটি ব্যক্তিকে কেন্দ্র করেই, তো ব্যক্তি পর্যায়েও তো তার সুফল পৌঁছাবে। তো ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে ক্রোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি বেশি ট্রিট করছেন। এইভাবে কোটিপতির সংখ্যা বাড়ছে। তবে একটা জিনিস কি, শুধু এইভাবেই বাড়ছে তা বলবো না, বিভিন্ন কারণে রাজনৈতিক প্রেক্ষাপট বা অন্য কোনো কারণে ব্যাংকিং চ্যানেল থেকে বেশ কিছু টাকা বের হয়ে গিয়েছিল, সেগুলো আবারও তাদের সেভিংস অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে। এই কারণেই মূলত ডিপোজিটরের সংখ্যা মানে কোটিপতি আমানতকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের কোটিপতি সংজ্ঞায়িত করি তার আমানতকারীর সংখ্যা কত সেটা দেখে, মানে কতজন আমানতকারীর ব্যালেন্স কোটি টাকার উপরে আছে সেই হিসাবটা বলি। কিন্তু ব্যক্তিগতভাবে আসলে কোটিপতি যদি হিসাব করতে চান, এটা হলো আমরা যে আয়কর রিটার্ন জমা দিই, রিটার্নের সাথে একটা 10B ফর্ম যে অ্যাসেট ডিক্লারেশন, সেটাই হলো আসলে মূল ইন্ডিকেটর। আর যেহেতু আপনি ব্যাংকিং সেক্টর থেকে কোশ্চেনটা করছেন, সেক্ষেত্রে আমরা আমানতকারীদের তালিকায় কোটি টাকার উপরে ব্যালেন্স আছে সেটাকে আমরা কোটিপতি ধরি। এই ব্যালেন্সের সংখ্যা গত 3 মাসে 6,000-এর মতো বেড়েছে। এটা খুব বেশি মানে উল্লম্ফনটা হয়েছে এটা বলবো না, স্বাভাবিক প্রক্রিয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যার সুফল ব্যক্তি পর্যায়ে পৌঁছাচ্ছে। এই কারণে যিনি হয়তো বা 90 লক্ষ টাকা যার ব্যালেন্স ছিল, আজকে 3 মাসে আরও 10 লাখ টাকা অ্যাড হয়ে তার 1 কোটি হয়েছে। নতুন করে সে হঠাৎ করে 1 কোটি টাকার অর্জন করেছে কেউ, তেমন না। আর মূল কথা হলো ব্যাংকের বাইরের টাকাগুলো ব্যাংকে ঢুকেছে।